জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে থাকছি আমি রিজওয়ানা বিনতে জলিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ 5টি সমঝোতা স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, জ্বালানি, ব্যবসা, উচ্চশিক্ষা, রোহিঙ্গা এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের 2 মাস পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল। 5 অগস্ট অভ্যুত্থানে রাজধানী চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ একদিন পিছিয়ে আগামীকাল সোমবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1A মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এর আগে এই মামলায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 21 এপ্রিল এই মামলায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে 14 জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবী থানায় পুলিশি হেফাজতে নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের করা আপিলের রায় আজ। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান এবং এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। এর আগে 7 অগস্ট এই মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। সেদিন আদালতে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীতে এক বিয়ের অনুষ্ঠানে পুলিশের সোর্সের সঙ্গে বাগবিতণ্ডার জেরে জনিকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। সাধারণ ভোক্তাদের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি এবং ডাল বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ থেকে এই কার্যক্রম চলবে নির্ধারিত সময় পর্যন্ত। টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে 60টি ট্রাকের মাধ্যমে শুক্রবার বাদে সেপ্টেম্বর পর্যন্ত টানা 30 দিন পণ্য বিক্রি চলবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে 25টি, গাজীপুরে 6টি, কুমিল্লা মহানগরীতে 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুরে 4টি, পটুয়াখালী এবং বাগেরহাট জেলায় 5টি করে ট্রাক 10 থেকে 31 অগস্ট পর্যন্ত 19 দিন পণ্য বিক্রি করবে। প্রতি ট্রাকে প্রতিদিন 500 জন সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবেন। এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। এরই মধ্যে জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবলরা এই ক্যামেরা বহন করবে বলেও জানান তিনি। তাছাড়া আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর নিউ মার্কেট থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। এই ঘটনায় 9 জনকে আটক করে সেনাবাহিনী। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, নিউ মার্কেটের 3টি দোকানের গোপন স্থানে এগুলো জব্দ করে তারা। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে। প্রকাশ্যে বিক্রি করা এসব অস্ত্র বিক্রির পর বাড়িতেও পৌঁছে দেওয়া হয়। আমরা খবর পেয়েছি যে
এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয় এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো, এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে। অতঃপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। ব্রাজিল থেকে 4 বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। কন্টেইনারটিতে রয়েছে পুরনো লোহার টুকরো। মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয়। শনাক্তকরণ যন্ত্রে প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কন্টেইনারের ভেতরে 3টি রেডিও নিউক্লাইড আইসোটোপের সন্ধান পাওয়া গেছে। এই 3টি হল থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরিডিয়াম 192। শনাক্তকরণের পরেই কন্টেইনারটিকে আলাদা করে রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বন্দরের জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। খালাস নেয়ার সময়ে মেগাপোর্টের যন্ত্রে তেজস্ক্রিয়তা থাকায় সংকেত বেজে ওঠে। অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ ফুটবলের মূল পর্ব নিশ্চিতে আজ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাওসের ভিয়েন্তিয়ানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। শেষ ম্যাচে হার এড়িয়ে মূল আসরের টিকিট নিশ্চিত করতে চায় আফইদা সাগরিকারা। নাজমুস সাকিবের রিপোর্ট। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। স্বাগতিক লাওসের বিপক্ষে দাপুটে জয় নিয়ে নারী এশিয়া কাপের বাছাই পর্ব শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। বাঘিনীদের কাছে পাত্তা পায়নি শক্তিশালী তিমুর লেস্তেও। তাদের বিপক্ষে একচেটিয়া আধিপত্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের মেয়েরা। এশিয়া কাপের মূল আসরে পা রাখতে হলে এবার বাংলাদেশকে টপকাতে হবে দক্ষিণ কোরিয়া প্রাচীর। তবে শেষ ম্যাচের আগে রিফ্রেশমেন্টের জন্য অনুশীলনের চেয়ে রিকভারি সেশনেই মনোযোগী ছিল বাঘিনীরা। দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। গ্রুপ পর্বে টানা জয় নিয়ে শীর্ষে থাকা আফিদাদের মিশন শেষ ম্যাচে হার এড়ানো। কাঙ্ক্ষিত জয় না আসলেও ড্রয়ের মাধ্যমে মূল আসরের টিকিট কাটতে পারবে বাংলার মেয়েরা। তবে হারলে অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের ফলাফলের উপর। নাজমুস সাকিব, RTV। বিপিএলে গত আসরে পাওনা পরিশোধ না করা ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বিসিবি। সেই সঙ্গে সরাসরি সাইনিং করা ক্রিকেটার এবং কোচিং স্টাফদের বকেয়া পরিশোধেরও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শনিবার বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনলাইনে যোগ দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে আগামী 2 বছরের জন্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে টনি হেমিংকে নিয়োগের সিদ্ধান্ত হয়। এছাড়া অ্যান্টি করাপশন ইউনিটকে আরও উন্নত করতে অ্যালেক্স মার্শকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিলুপ্ত করা হয় 7 বিভাগের আঞ্চলিক কমিটি। পরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় NCL এর 4 দিনের টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগে আয়োজন করা হবে। সংবাদ শেষ করব চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকীর খবর দিয়ে। আজ চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী। 1924 সালের 10 আগস্ট এই দিনে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উদযাপনে নড়াইল জেলা প্রশাসন এবং SM সুলতান ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা, শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত এবং দোয়া মাহফিল। তার বাসভবন ঘিরে গড়ে ওঠা সুলতান সংগ্রহশালাতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া তার জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটির আয়োজনে ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনে শুরু হয়েছে আমরা পরাজিত হলে SM সুলতানের স্বপ্ন আড়ালেই থেকে যাবে শিরোনামে বিশেষ অনুষ্ঠান। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।